সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরানের ব্যাপক ভিত্তিক হামলায় বহু সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে। তবে আমেরিকার পক্ষ থেকে দাবি করা হচ্ছে জর্দানে মাত্র 2 জন সেনা নিহত হয়েছে এবং 1 জন সেনা নিখোঁজ হয়েছে। এই যে সেনা নিখোঁজ হয়েছে বা নিহত হয়েছে, এই জন্য মার্কিন প্রশাসন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প খুব ক্ষিপ্ত হয়েছেন। তিনি বলেছেন যে খুব খারাপ একটা জিনিস হয়েছে। ইরান এর পরে হুমকি দিয়েছে, আর আগ্রাসন চালালে এর চেয়ে ভয়াবহ জবাব দেওয়া হবে। এদিকে নতুন করে খবর বের হয়েছে, ইরানের হাতে 14,000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আছে, যে ক্ষেপণাস্ত্র সহজেই ইরান থেকে আমেরিকার ভূখণ্ডে পৌঁছাতে পারে। আরও তথ্য হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহন করতে পারে। এর সাথে অ্যাডিশনাল তথ্য দিই, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নাকি তাদের ভাণ্ডারে পরমাণু অস্ত্র থাকার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলও শান্তি চাই, আমরা ইসরায়েল সফরে যাব তাদের পরমাণু অস্ত্র আছে কিনা সেটা দেখার জন্য। যদি তাদের না থাকে তাহলে আমরাও দেখতে দেব। এই জায়গা থেকে অনেকে মনে করছেন যে আব্বাস আরাকচি ঠিক এই কথা বলেছেন, যদি তাদের থাকে তাহলে আমাদেরও থাকবে, যদি তাদের না থাকে তাহলে আমাদেরও থাকবে না। তার মানে অনেকেই মনে করছেন যে এই কথার ভেতর দিয়ে বেসিক্যালি ইরানের পরমাণু অস্ত্র থাকার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমরা তো কয়েকদিন আগেই বলেছি যে ইরানের হাতে হাইড্রোজেন বোমা আছে বলে খবর বের হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে আমার কাছে, যেটা দর্শক আপনাদের কি মনে হয় আপনারা বলবেন। জার্মানি থেকে অনেকগুলো F-16 যুদ্ধ বিমান নিয়ে আসছে মধ্যপ্রাচ্যে, এবং ব্রিটেন থেকে বেশ কিছু F-35 যুদ্ধ বিমান আনতে হচ্ছে আমেরিকাকে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুদ্ধ করার জন্য। আমার এখানে প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যে ইরাকে, জর্দানে, সিরিয়ায়, সৌদি আরবে, কুয়েতে, বাহরাইনে, সংযুক্ত আরব আমিরাতে, কাতারে, ওমানে, এই সমস্ত জায়গায় যে এত এত বিমান মোতায়েন ছিল, এরপরেও কেন এখন জার্মানি এবং ব্রিটেন থেকে আমেরিকাকে নতুন করে যুদ্ধ বিমান আনতে হচ্ছে? তাহলে আগের সে সমস্ত বিমান কোথায় গেল? ধ্বংস হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, নাকি সে সমস্ত বিমান আছে? আরও অনেক বিমান এনে একসাথে ইরানের উপরে একেবারে চরমতম হামলা চালাবে। আসলে কোনটা? আমি আর একটা ছোট্ট খবর দিয়ে বিস্তারিত আলোচনায় চলে যাই। গত কয়েকদিন আগে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হলো না? আমেরিকাকে সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করতে হবে, এই জন্য রিপাবলিকান দলের একজন প্রতিনিধি পরিষদ সদস্য প্রস্তাব এনেছিলেন। সেই প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোটাভুটি হলো। তাতে 104 জন ডেমোক্রেটিক সদস্য ভোট দিয়েছিলেন যে হ্যাঁ, ইসরায়েলকে এই সহযোগিতা বন্ধ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন তাদেরকে এখন আর টাকা দেবে না ইসরায়েলি লবি আইপ্যাক। গতকাল তারা এই ঘোষণা দিয়েছে। তার মানে ইরানের উপর আমেরিকা ইসরায়েলের এই যুদ্ধ আসলে শুধু মধ্যপ্রাচ্য না, সারা বিশ্বের রাজনীতি, বিশেষ করে আমেরিকার পলিটিক্স, ইকোনমিক্স, যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি, ইন্টারেস্ট, অনেক কিছু পাল্টে দিল। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে সবসময়ের মতোই বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্লিজ। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। বিস্তারিত আলোচনার শুরুতে আমি সিএনএনের একটা ছোট্ট বিশ্লেষণের মূল বক্তব্য তুলে ধরে শুরু করি। সেটা হচ্ছে, সিএনএনের একটি বিশ্লেষণে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে নতুন করে আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধের ভেতরে জড়িয়ে ফেলেছে। আর মিডল ইস্ট ইনস্টিটিউশনের একজন ফেলো বলছেন যে ডোনাল্ড ট্রাম্প এমন এক ফাঁদে পড়েছেন যেখান থেকে প্রতিদিন যুদ্ধের মাত্রা বাড়াতে বাধ্য হচ্ছেন বা যুদ্ধ করতে বাধ্য হচ্ছেন। এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো স্কোপ তিনি পাচ্ছেন না। এর কারণ কি? এই যে যুদ্ধ থেকে তিনি বেরিয়ে যেতে পারছেন না, তার কারণ কি? এটার আমি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আশা করি করব। তো জর্দানে মার্কিন সেনা আহত, নিহত এবং আরও কি কি ঘটেছে সেগুলো একটু বলি। হয়তো এরই মধ্যে আপনারা খবর জেনেছেন,
তারপরেও আরও ভেতরগত কিছু তথ্য আশা করি আমি দিতে পারবো, পাবেন আপনারা। জর্দানে এমন মারাত্মক হামলা চালিয়েছে যে সামরিক মেসে যেখানে সেনারা থাকে, খাওয়া দাওয়া করে, সেই জায়গায় ডাইরেক্ট ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, একেবারে ডাইরেক্ট। এবং বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে যে আমেরিকা পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার, ইন্টারসেপ্ট করার চেষ্টা করেছে, কিন্তু একটাও কাজ আসেনি। সব ক্ষেপণাস্ত্র এদিকে ঘোরাঘুরি করছে ওর ভিতর দিয়েই ইরানের ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এবং বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে, আমি তো আগেই বলেছি, ইরানও বলছিল যে আমরা এখনও আমাদের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করিনি, নতুন নতুন যে সমস্ত ইনভেনশন আছে, নতুন নতুন যে সমস্ত ক্ষেপণাস্ত্র, অস্ত্র, সামরিক সরঞ্জাম আছে, এর অনেক কিছু এখনও আনটাস্ট, এখন ধরেনি, ছুঁয়ে দেখেনি ইরান। তো এখন যে সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে, ইরান ব্যবহার করছে, তার বেশিরভাগই খাইবার শেখান, ফাতা 110, তারপরে ক্ষুদ্রম সাহার, এই সমস্ত বড় বড় ক্ষেপণাস্ত্র, যে সমস্ত হাইপারসনিক এবং ব্যালিস্টিক মিসাইল, এই সমস্ত ক্ষেপণাস্ত্র এত গতিতে আঘাত হানে যে এই সমস্ত ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো কোনো প্রযুক্তি আমেরিকা ইসরায়েলের হাতে নেই। তাহলে উপায় কি? কোনো উপায় নেই, নিরুপায়। এবং আমি আপনাদেরকে এই তথ্য দিই, আপনারা কেউ কেউ হয়তো ভাবতে পারেন যে আমি অতিমাত্রায় বাড়িয়ে বলছি। নো, বাড়িয়ে বলছি না। ঘটনা এমন ঘটেছে, মধ্যপ্রাচ্যে গত 7-8 দিনে ইরান এমন হামলা চালিয়েছে যে মধ্যপ্রাচ্যে যে সমস্ত মার্কিন ঘাঁটি ছিল, আগের যুদ্ধে যা ক্ষয়ক্ষতি ছিল, কিছু কিছু মেরামত করার চেষ্টা করেছে নিশ্চয়ই মাঝখানে যুদ্ধবিরতির সুযোগ নিয়ে। গত 7-8 দিনের হামলায় ইরান এই সমস্ত ঘাঁটির বেশিরভাগই ধ্বংস করে ফেলেছে, বেশিরভাগই। এবং এখানে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে তা হচ্ছে রেডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, জ্যামিং সিস্টেম, আপনার গোয়েন্দাগিরি করার জন্য যে সমস্ত বিমান বা যে সমস্ত ব্যবস্থা থাকে সেগুলো সার্ভিলেন্স সিস্টেম বলে, এই সমস্ত সব কিছু ধ্বংস হয়ে গেছে। সেক্ষেত্রে মার্কিন বিমান বাহিনী যে কাজ করবে, এগুলো কঠিন হয়ে পড়েছে তাদের জন্য, যার কারণে তাদেরকে এখন ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মেইনলি ব্যবহার করতে চায়। বিমানও ব্যবহার করছে কিছু কিছু, কারণ এই সমস্ত বিমান পরিচালনার জন্য তাদের আরও অনেক রাডার বিভিন্ন জায়গায় আছে। মিডল ইস্টের সব দেশের সব সামরিক ঘাঁটি বা সব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা রেডার সিস্টেম ইরান ধ্বংস করে ফেলেছে তা তো না। এই যে তুরস্কেই আছে, সেগুলো তো ধ্বংস করেনি, হয়তো আজারবাইজান আছে, ধ্বংস করেনি, তুর্কমেনিস্তানে বা কাজাকিস্তানে থাকতে পারে, আরও কোথায় কোথায় আছে তা তো এখনও সব জানা নেই, কাজ চালাচ্ছে। কিন্তু ওপেন যেগুলো ছিল, কুয়েত, বাহরাইন, ইরাক, ধরুন যে সিরিয়া একটা হামলা করেছে, জর্দান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এই সব জায়গায় মোটামুটি ভালো বড় করে হামলা হয়েছে, এগুলো প্রায় শেষ। সেক্ষেত্রে আমেরিকা এখন বিপদের মুখে মারাত্মক রকমের। এরই অংশ হিসেবে জর্দানে গতকালকে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। মানে জর্দানের আল আজরাক বিমান ঘাঁটি, প্রিন্স সুলতান এয়ারবেজ, প্রিন্স হাসান এয়ারবেজ, তারপরে মুওয়াফাক আল সালতি, এরকম আরও কয়েকটা বিমান ঘাঁটি ছিল। দেখেন, খেয়াল করেন, এই সমস্ত দেশ কত দুর্বল, তাদের নেই ঠিকমতো সামরিক বাহিনী, কারোর বিরুদ্ধে কোনো যুদ্ধ করতে পারে না, অথচ এক একটা বিমান ঘাঁটি বানিয়েছে কি, কতগুলো বিমান ঘাঁটি এক একটা দেশে, এগুলো সব সামরিক বিমান ঘাঁটি। এবং এই সমস্ত বিমান ঘাঁটির নাম কি, সব আরবি নাম এবং প্রিন্স সুলতান সাহেবদের নামে, প্রিন্স হাসান, প্রিন্স সুলতান এয়ারবেজ, প্রিন্স আজরাক, অমুক তমুক, হ্যান ত্যান, 7-17 কত কিছু নাম, সব মুসলমানদের নামে, যাতে কেউ না বুঝতে পারে যে এটা আমেরিকার ঘাঁটি। এগুলো চালাকি। তো যাই হোক, যতই চালাকি করুক, সব কিছু ইরানের সামনে বেরিয়ে যাচ্ছে এবং নিখুঁত হামলা চালাচ্ছে। এবং ইরানের হামলায় জর্দানে, কুয়েতে এবং ওই যে সিরিয়ার আলতান ঘাঁটিতে যেটা হামলা চালিয়েছে গত পরশু রাতে, এই 3 জায়গায় বিশেষ করে এই গত 2-3 দিনে প্রচুর সংখ্যক বিমান, ব্ল্যাক হক হেলিকপ্টার, তারপরে রিফুয়েলিং ট্যাঙ্কার, F-35 বিমান, F-16 যুদ্ধবিমান, এগুলো প্রচুর সংখ্যক ধ্বংস হয়েছে। কয়টা ধ্বংস হয়েছে তা বলছে না। আর জর্দানে মাত্র 2 জন সেনা নিহত এবং 1 জন নিখোঁজ হওয়ার কথা বলছে। এ কি সমুদ্র নাকি যে নিখোঁজ হয়ে গেছে, কোথায় গেছে, একে উড়ে চলে গেছে নাকি? অথচ ইরানের বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে যে 100-র বেশি সেনা নিহত হয়েছে, আর বেশ কিছু সেনা নাকি আটক করেছে ইরান। 100 সেনা যদি নিহত হয় তা হতো কত? এমন কথা বলা হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে বহু সংখ্যক সেনাদেরকে চিকিৎসার জন্য আহত, তারা হয়তো জায়গা মতো পৌঁছাতে কেউ মারা যাবে।
আবার যারা আহত তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক, হয়তো নাও বাঁচতে পারে। চিন্তা করেন। এবং আমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তুলছি, এই প্রশ্ন আপনারা বলবেন যা এই প্রশ্ন ভ্যালিড কি ইনভ্যালিড, এই প্রশ্ন মানে যৌক্তিক কি অযৌক্তিক। আমেরিকাকে এখন জার্মানি আর ব্রিটেন থেকে F-16 জঙ্গি বিমান আর F-35 জঙ্গি বিমান আনতে হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে মধ্যপ্রাচ্যে এত এত ঘাঁটি, এমনকি তুরস্কেও আমেরিকার কয়েকটা ঘাঁটি আছে এবং সেখানে বিমান, পরমাণু বোমা পর্যন্ত মোতায়েন করা আছে। তো এই যে এত এত ঘাঁটি এবং সেখানে এত বিমান মোতায়েন ছিল, আবার আব্রাহাম লিঙ্কন যে বিমানবাহী যুদ্ধ জাহাজ, তাতে বিমান আছে 50টার বেশি। এত বিমান থাকার পরে আরও নতুন করে আনতে হচ্ছে, তাহলে কি অর্থ দাঁড়ালো? মধ্যপ্রাচ্যের সে সমস্ত বিমান গেল কোথায়? এগুলো কি পারছে না কাজ করতে, নাকি নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে, কি হয়েছে? নাকি সে সমস্ত সব বিমান আছে, আরও বিমান নিয়ে এসে ইরানের উপরে বিরাট বিশাল চরম হামলা চালাবে? আসলে কোনটা? বাস্তব কথা হচ্ছে যে গত যে যুদ্ধটাই এই পর্যন্ত চলো, আগের 40 দিনের যুদ্ধ এবং গত এই 7-8 দিনের যুদ্ধ, এই সব কিছু মিলে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোনে অনেক অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আমেরিকার। এবং আমরা তো আগেই 40 দিনের যুদ্ধে আমেরিকার গণমাধ্যম থেকে খবর জেনেছিলাম যে 42টি এয়ারক্রাফট ধ্বংস হয়েছে, তার ভিতরে 30টি MQ-9 রিপার ড্রোন আর বাকি 12টি হচ্ছে বিমান হেলিকপ্টার। কিন্তু ওই রিপোর্টের পরেই বলা বলি হচ্ছিল যে এগুলো খুবই অল্প বলেছে, ঘটনা আসলে আরও অনেক। এখন এই যে জার্মানি এবং ব্রিটেন থেকে বিমান আনতে হচ্ছে, তাহলে মধ্যপ্রাচ্যের বিমান কি শেষ? এই প্রশ্ন কিন্তু আসছে। এবং আমি আরেকটা কথা বলি, ধরুন মধ্যপ্রাচ্যের যে সমস্ত ঘাঁটিতে আমেরিকার বিমান মোতায়েন ছিল, প্রত্যেকটা ঘাঁটিতে তো ক্যাপাসিটি থাকে যে এতগুলো বিমান এখানে মোতায়েন করা যাবে। হুট করে তার বাইরে থেকে বিমান এনে মোতায়েন করবে কোথায়? জায়গা কোথায়? তাহলে জায়গা কি খালি হয়ে গেছে? খালি হলো কিভাবে? মানে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতটা, ড্রোনের হামলাটা খুব বড় মাত্রায় হয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই প্রেক্ষাপট থেকে ওই যে বারবার একবার চুক্তির কথা বলে একবার চুক্তি করে আবার পিছিয়ে যায়, ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার বলা শুরু করেছে যে ইরান পাগল হয়ে গেছে। আমার সাথে এই কয়েক মিনিট আগে ফোন করলো, আমাকে বলছে যে আমরা চুক্তি চাই, কিন্তু আমি বলেছি তাদেরকে যে পরে চুক্তি, এখন করব না, পরে ভেবে দেখব। ডোনাল্ড ট্রাম্প জাস্ট সিম্পলি ওই সে, আমি আবার বলি, সেই নিতাই ঠাকুরের মতো একা একা অভিনয় করছে। এগুলো বাস্তব কথা না। বাস্তব কথা কোনটা? বাস্তব কথা হচ্ছে ইরান আমেরিকাকে প্রতিরোধমূলক হামলার মুখে রেখেছে, আর আমেরিকা ইরানের উপরে হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই হামলার মাধ্যমে ইরানকে তারা কাবু করতে পারছে না, নত করতে পারছে না। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী যুদ্ধে তাদেরকে জড়িয়ে যেতে হচ্ছে, চুক্তি করেও রক্ষে পাচ্ছে না। কারণ আমেরিকার চাপাচাপিতে চুক্তিতে গেছে, তখন ইরান বলছে আমার এই শর্তগুলো যদি মানো তবে চুক্তি হবে। তখন তাই মেনে চুক্তি করতে বাধ্য হয়েছে, যদিও চুক্তির আড়ালে চুক্তি করে তারা নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আবার তো যুদ্ধ করতে হয়েছে গুছিয়ে নিয়ে, তাই তো? আমি বলি যে এখন যুদ্ধবিরতির ফাঁকে আমেরিকা গুছিয়ে নিল নিজেদেরকে। আগে তো পূর্ণ শক্তি নিয়ে নেমেছে, আগে যদি না পারে তাই এখন পারবে কি করে? এবং এখন তো ইরান তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের উৎপাদন 3 গুণ বাড়িয়েছে, আগে যা উৎপাদন করতো তার চেয়ে 3 গুণ। বিকজ তারা বুঝতে পেরেছে এই যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ এখনই শেষ হবে না, এটা লং টার্মে যুদ্ধ করতে হবে। এই লং টার্মে যুদ্ধ করার জন্য তাদের অস্ত্র প্রয়োজন, সেভাবে তারা নিজেদেরকে প্রস্তুত করছে। শুধু তাই না, এমন খবর বের হয়েছে এই যুদ্ধবিরতির ভেতরে আমেরিকা যেমন নিজেদেরকে গুছিয়ে নিয়েছে, তেমনি ইরানও গুছিয়ে নিয়েছে। কীরকম? ইরানের যে সমস্ত ক্ষয়ক্ষতি ছিল তাও ঠিকঠাক করার চেষ্টা করেছে। আপনারা জানেন সবাই, যে সমস্ত টানেলের ভিতরে ক্ষেপণাস্ত্রের ডিপো ছিল, সেই টানেলের মুখ হয়তো বন্ধ হয়ে গেছিলো বোমা হামলার কারণে। এখন এই যুদ্ধবিরতির পরে তারা এই মুখ খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাস্তা আবার ক্লিয়ার করেছে। শুধু তাই না, বিপুল পরিমাণে তেল বিক্রি করেছে এই সময় ইরান, টাকা পেয়েছে। চীন থেকে ক্ষেপণাস্ত্র ড্রোন তৈরির আরও রসদ এনেছে, জ্বালানি লাগে সেগুলো এনেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন তো সেদিন যে চীন এগুলো দেয়া বন্ধ না করলে কেমন হয়, ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করতে হবে, ক্ষেপণাস্ত্র অনেক কিছু দিচ্ছে, অভিযোগ করেছে। চীন বলেছে যে এটা আমার বিজনেস, এটা তোমার বিজনেস, আমি কারে কি দেবো না দেবো, আমি কার কাছ থেকে তেল কিনবো না কিনবো, এটা আমার ব্যাপার, তুমি দেখতেই শোনো। যুদ্ধবিরতিতে যে শুধু আমেরিকা নিজেদেরকে গুছিয়ে নিয়েছে তা তো না, ইরানও গুছিয়ে নিয়েছে। তো এখন এই যুদ্ধ যে আমেরিকা করছে তাতে লাভটা তার কি হলো? দেখেন, যুদ্ধের আগে হরমুজ প্রণালী খোলা ছিল,
যুদ্ধের আগে কিন্তু শান্তি অবস্থা ছিল, আমেরিকার কোনো সেনা মারা যাচ্ছিল না, মধ্যপ্রাচ্যে এত এত ঘাঁটি সব ঠিকঠাক ছিল, আমেরিকার অসম্ভব দামি জবরদস্ত গর্জিয়াস সব বিমান হেলিকপ্টার অক্ষত অবস্থায় ছিল, সারা বিশ্বে আমেরিকার কী প্রভাব প্রতিপত্তি সব ছিল, সারা বিশ্বে তাদের কি ব্যবসা বাণিজ্য কত কিছু সব ছিল। এমনকি রিপাবলিকান দল এখন যে খারাপ অবস্থায়, মিড টার্ম ইলেকশনে একদম ভরাডুবির মুখে পড়েছে। এখন নভেম্বরের নির্বাচন, এই নির্বাচনে রিপাবলিকান দলের ভরাডুবি হবে, অথচ যুদ্ধ না হলে হয়তো এত ভরাডুবি হতো না। মার্কিন অস্ত্রের মজুদ শেষ, এটা আমার কথা না, খোদ আমেরিকার গোয়েন্দা সংস্থার কথা, আমেরিকার সামরিক বিশ্লেষকদের কথা, আমেরিকার মিডিয়ার কথা। তাহলে লাভটা কী হলো? যুদ্ধ করতে এসে যদি তার অস্ত্রের মজুদ শেষ হয়, শুধু তাই না, যুদ্ধ করতে এসে তার অস্ত্রের মজুদ এবং সামরিক বাহিনীর এত ক্ষয়ক্ষতি হয়েছে, এখন বাজেট প্রায় গত বছরের চেয়ে এবার ডাবল করতে হচ্ছে। $1.5 ট্রিলিয়ন বাজেট প্রস্তাব করেছে এবং আগের বাজেটের চেয়ে 40% বেশি। এই টাকাটা তো ব্যয় হচ্ছে মার্কিন জনগণের ট্যাক্সের পয়সা। লাভটা কী হলো? শুধু তাই না, এখন যদি আমেরিকার যে নাকানি চুবানি খেয়েছে, সারা বিশ্বের কাছে যেভাবে অপমানিত হচ্ছে, এরপরে যদি পরাজিত হয়ে মধ্যপ্রাচ্য থেকে চলে যেতে হয় আমেরিকাকে, তাহলে ইসরায়েলের অস্তিত্ব কি হবে? তাহলে ইসরায়েলের অস্তিত্ব কি থাকবে? ইরান কি ইসরায়েলকে ছেড়ে দেবে? ডোনাল্ড ট্রাম্প কোন বুদ্ধি নিয়ে এই যুদ্ধ করলেন এবং লাভটা কি হলো তার? শুধু তাই না, মার্কিন রাজনীতিতে এই যুদ্ধ কতটা মারাত্মক প্রভাব ফেলেছে দেখুন। এই যুদ্ধের ভেতরেই তো গত 3-4 দিন আগে আমেরিকার কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভে সেখানে ভোটাভুটি হচ্ছে কি নিয়ে? ইসরায়েলকে আমরা আর সামরিক সাহায্য দেব না, আমেরিকার টাকা তাদেরকে দিতে হবে না, এই প্রস্তাব নিয়ে। এই প্রস্তাব তুলেছে কে? খোদ রিপাবলিকান দল, ডোনাল্ড ট্রাম্পের পার্টির একজন কংগ্রেসম্যান। প্রস্তাবের পক্ষে তিনি তো ভোট দিয়েছেন এবং ডেমোক্র্যাট দলের প্রায় অর্ধেক সদস্য ভোট দিয়েছেন। কংগ্রেসম্যান 104 জন ডেমোক্রেটিক সদস্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভের, তারা ভোট দিয়েছে প্রস্তাবের পক্ষে, অর্থাৎ ইসরায়েলকে সামরিক সহযোগিতা দেওয়া যাবে না। এই ঘটনার পরে যদিও প্রস্তাব পাশ হয়নি, রিপাবলিকানরা ব্যাপক বিরোধিতা করেছে, যার কারণে পাশ হয়নি। এই ভোটাভুটির পরে এখন আইপ্যাক, যেটা ইসরায়েলের পক্ষে লবিং গোষ্ঠী আর কি, লবি, মার্কিন প্রশাসনে এরা লবিস্ট হিসেবে কাজ করে, তারা বলছে যে যে সমস্ত ডেমোক্র্যাট সদস্য ইসরায়েলের বিরুদ্ধে, অর্থাৎ ইসরায়েলকে সাহায্য না দেওয়ার ব্যাপারে এই ভোটাভুটিতে অংশ নিয়েছিল, তাদেরকে আমরা আর ডোনেশন দেব না। খেয়াল করুন, দুটো বিষয় এখানে। এক হচ্ছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দলের সব সদস্যই প্রায় আইপ্যাকের ডোনেশনে চলে, এই ডোনেশন দেওয়া বন্ধ করে দেবে, এটা গেল এক। আর আরেকটা হচ্ছে যে আইপ্যাকের কতটা প্রভাব আছে যে তারা মার্কিন কংগ্রেসম্যানদের ডোনেশন বন্ধ করে দেবে। তার মানে মার্কিন রাজনীতি চালায় কারা? এখান থেকে আপনারা পরিষ্কার হন। তো মার্কিন রাজনীতি এইভাবে ওলট পালট হচ্ছে এখন ইরান, ফিলিস্তিন, লেবানন এই যুদ্ধকে কেন্দ্র করে। তাতে লাভটা আমেরিকার কি হয়েছে? আপনারা কি কেউ কার্যত কোনো লাভ দেখাতে পারবেন? মনে হয় পারবেন না। চূড়ান্তভাবে ইরান যে পজিশনে আছে, এই পজিশনে যদি থাকে, তাহলে আমেরিকাকে এখান থেকে পরাজিত হয়ে যেতে হবে। তখন মধ্যপ্রাচ্য এবং সারা বিশ্বের রাজনীতির টোটাল সমীকরণ পাল্টে যাবে এবং আমার বিশ্বাস তখন এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় চলে যাবে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে মতামত জানতে চাই, আপনারা কি ভাবছেন? আসলে এই যুদ্ধের পরিণতি কোথায় যাচ্ছে? দীর্ঘমেয়াদী যুদ্ধে বছরের পর বছর যুদ্ধ চলবে, নাকি ইরান তার আগেই এই যুদ্ধ শেষের ব্যাপক চেষ্টা চালাবে এবং আমেরিকার বিরুদ্ধে চরমতম যুদ্ধ শুরু করবে এবং তার মধ্য দিয়ে যুদ্ধের শেষ হবে? আপনাদের কি মনে হয়? মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।